হ্যালো থার্ড ইয়ার, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে লাইভে যেতে চেয়েছিলাম, বাট নেট খুবই দুর্বল, এই জন্য লাইভে না গিয়ে আমি একটা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটার স্ন্যাপশট তুলে আমি তোমাদেরকে দিলাম, শেয়ার করলাম তোমাদের গ্রুপে, এবং এইটারই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়, সেই জন্য। তো দেখো এখানে যেই বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আজকের যে কোশ্চেন সেটা হচ্ছে ডোভার ব্রিজ যে কবিতা ম্যাথিউ আর্নল্ডের, সে ডোভার ব্রিজ কবিতার যে মেইন থিম সেটা, একই সঙ্গে এটার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেটা আমরা আলোচনা করব। সো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হয় এটা, এই রিলেটেড একটা একটা না একাধিক ভিডিও আছে হচ্ছে আমাদের ক্লাউড স্কুল প্রো এর যে ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা সেটা দেখে আসতে পারো। আর পাশাপাশি আমি এখানে কিছুটা আলোচনা করছি যাতে করে তোমরা, এখানে মূলত মেইনলি যেটা হবে যে এই কবিতার থিম আলোচনা হবে, বাট এর সঙ্গে আরও যে বেশ কিছু এলিমেন্টগুলো অ্যাড করতে হবে সেগুলো হচ্ছে তোমরা ওই ভিডিওতে পাবে যে কীভাবে অ্যাড করতে হয়। সো চলো দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো, ডবার বিচ একটা রিপ্রেজেন্টেটিভ পোয়েমস, এই হচ্ছে মানে ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েমস ম্যাথিউ আর্নল্ডের, এবং এই কবিতায় কবি পোর্ট্রে করেছেন ডোভার যে বিচ, সেই বিচের একটা বিউটিফুল পিকচার। ডোভার বিচ হচ্ছে ইংল্যান্ডের একটা খুব সুন্দর একটা বিচ বা সমুদ্র সৈকত। তো সেই সমুদ্র সৈকতের পাশে এক বাসা থেকে বা এক রুম থেকে তিনি তার এই কবিতাটি লিখছেন। তো এখানে অন ডিপার লেভেল ইট বিকামস অ্যান elegy for the loss of religious belief in a materialistic world. যদি আমরা এটা ডিপ মিনিংটা চিন্তা করি, তাহলে ডিপ মিনিংটা চিন্তা করলে এই ডোভার বিচ কবিতাটা মূলত এর এর আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে এখানে তিনি ধর্মীয় যে বিশ্বাস, এই ম্যাটেরিয়ালিস্টিক যে বিশ্ব বা ম্যাটেরিয়ালিস্টিক যে যুগ, সেই যুগে ধর্মীয় বিশ্বাস যে হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার যে কথা সেগুলোর জন্য, হারিয়ে যাওয়ার কারণে কবি নিজের ভেতরে একটা দুঃখ বোধ হচ্ছে অনুভব করছেন এবং সেটা নিয়ে মূলত এইটা লিখছেন। সো এই কবিতাটার আড়ালে এই একটা ডিপার মিনিং, সেই ডিপার মিনিংটা হচ্ছে এইটা, মানে লস অফ সামথিং, লস অফ ভ্যালুয়েবল সামথিং, সেটা নিয়ে কবির যে দুঃখ, সেই দুঃখটা প্রকাশ করছেন, বা এক কথায় তিনি এলিজি লিখছেন। আর্নল্ডস period saw the advancement of science which resulted in religious skepticism মানে এই যে আর্নল্ডের সময়, আর্নল্ড তার সময়টাতে তিনি সায়েন্সের যে অ্যাডভান্সমেন্ট বা প্রোগ্রেস যেটা, সেটা তিনি দেখেছেন, এবং এই সায়েন্সের অ্যাডভান্সমেন্টের কারণে সেই সময় মানুষদের ভেতরে একটা সন্দেহ বাতিক এর যে বিষয় সেটা তৈরি হয়েছিল, তো ধর্মীয় সন্দেহ বাতিক, ধর্মীয় ব্যাপার নিয়ে, যে সায়েন্স দিয়ে এত কিছু করছি, তো সায়েন্সই হচ্ছে গ্রেট রিলিজিয়নের চাইতে, এই ব্যাপারে তাদের ভেতরে একটা সন্দেহ বাতিক বা সন্দেহ তৈরি হয়েছিল। দ্য পোয়েট সিমস টু সে দ্যাট দ্য লস অফ রিলিজিয়াস ফেইথ লিডস দ্য সোসাইটি ইনটু এ কেভ অফ ডিসপেয়ার। সো এইখানে কবি বলতে চাচ্ছেন যে এই যে রিলিজিয়াস যে বিশ্বাস এই যুগের মানুষরা যে হারিয়ে ফেললো, এর ফলে সমাজ বা সোসাইটি বা মানুষ হতাশার যে গুহা, হতাশার যে গর্ত, সেই গর্তে তারা হারিয়ে যেতে থাকলো। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা এই কবিতার যে প্রথম যে স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জাটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, এই কবিতার কবি এইখানে একটা পিসফুল হচ্ছে ছবি বা একটা খুব সুন্দর ক্যাম অ্যান্ড কোয়াইট একটা ছবি ক্রিয়েট করেছেন এই ডোভার বিচের, এবং তিনি এইখানে বলছেন যে এখানকার সমুদ্র খুবই শান্ত, এখানে যে জোয়ার সেটা খুবই পূর্ণ, মানে খুবই ফুল জোয়ার যেটা চলছে, সেই জোয়ার চলছে, এবং চাঁদ খুবই সুন্দর দেখাচ্ছে, এবং তিনি তার রুমের যে উইন্ডো, জানালা, সেই জানালা থেকে তিনি শুনতে পাচ্ছেন যে সমুদ্রের ধারে যে নুড়ি পাথরগুলো জোয়ারের কারণে উপরের দিকে উঠে আসছে, সেই নুড়ি পাথরগুলোর টুংটাং আওয়াজ যেন তিনি শুনতে পাচ্ছেন। এরপরে এই পেবলস যেগুলো, সেগুলো আবার যে জোয়ারের টানে নিচে নেমে যাচ্ছে, এটাও তিনি শুনতে পাচ্ছেন, এবং একই সঙ্গে তিনি শুনতে পাচ্ছেন এই যে সমুদ্রের যে গর্জন বা নুড়ি পাথরগুলোর আওয়াজের যে গর্জন, সেইগুলো তিনি শুনতে পাচ্ছেন,
এবং এই শব্দগুলো মূলত তার ভেতরে নিয়ে আসছে একটা ইটারনাল নোট অফ স্যাডনেস। তার ভেতরে, কবির মনের ভেতরে একটা দুঃখ বোধ নিয়ে আসতেছেন। দ্য ওয়েভস অফ সি, অর্থাৎ এই যে সমুদ্রের যে ঢেউ, এগুলো তার মনের ভেতরে নিয়ে আসছে এক ধরনের ভায়োলেন্ট এবং থ্রেটনিং একটা প্রসেস। তার মনের ভেতরে একেবারে বিক্ষুব্ধ করে তুলছে, তার মনটাকে এক্সাইটেড করে তুলছে বা রেস্টলেস করে তুলছে। এই কারণে দিস কজেস এ সেন্স অফ ইনসিকিউরিটি, এবং এর ফলে কবি তার নিজের মনের ভেতরে একটা ইনসিকিউরিটি ফিল করছেন, অনিশ্চয়তা ফিল করছেন। যে আর্নল্ড তিনি রিলেট করছেন যে একটা ইনসিকিউরিটি অফ হিউম্যান বিংস, যেটা হচ্ছে আনসেটেলড একটা ওয়ার্ল্ডের যেন তিনি আভাস পাচ্ছেন। যে মানুষ এই যে হতাশা বা রিলিজিয়াস বিলিফ চলে যাওয়ার ফলে মানুষের ভেতরে যে হতাশা, ডিসপেয়ার এই যে আসছে, এর ফলে মানুষের ভবিষ্যৎ হচ্ছে ইনসিকিউর বা মানুষ অনিরাপদ হয়ে যাচ্ছে। এটা বলছেন তিনি তার প্রথম যে স্ট্যান্জা সেই স্ট্যান্জাতে। এরপরে তিনি তার সেকেন্ড যে স্ট্যান্জায় কবিতা, সেখানে তিনি বলছেন যে দ্য পোয়েট মেনশনস হাউ সফোক্লিস হার্ড দ্য সেম সাউন্ড। তিনি বলছেন যে কিভাবে আজকে কবি যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেই একই সাউন্ড সফোক্লিস তিনি যেন শুনেছিলেন, এবং এটাই তিনি বলছেন। এবং এই সফোক্লিস এটা শুনে তার ওই ভেতরেও একটা ফিলিংস এসেছিল, এবং সেই ফিলিংসটা হচ্ছে দ্য টার্বিড এব অ্যান্ড ফ্লো হিউম্যান মাইজারি, অর্থাৎ মানুষের ভেতরে যে একটা ভাটা পড়েছিল বা হিউম্যানদের ভেতরে যে একটা মাইজারির যে অবস্থা ক্রিয়েট হয়েছিল, সেটা যেন সফোক্লিস সে সময় শুনতে পেয়েছিলেন। সফোক্লিস একজন ট্র্যাজিক ড্রামাটিস্ট ছিলেন, হু শোড ইন হিজ প্লেস দ্য হেল্পলেসনেস অফ ম্যান। তিনি তার নাটকগুলোতে মানুষের যে অসহায়ত্ব সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। আর্নল্ড তিনি শুনতে পাচ্ছেন যেন সেম সাউন্ড, যদিও ফ্রম দ্য শোর অফ দ্য ইংলিশ চ্যানেল, যদিও তিনি ইংলিশ চ্যানেলের যে কিনারা সেইখান থেকে তিনি এই শব্দগুলি শুনছেন। সফোক্লিস মূলত ইজ এ পার্ট অফ কালচারাল হেরিটেজ দ্যাট আর্নল্ড। সফোক্লিস সে মূলত কালচারাল যে হেরিটেজ, সেই হেরিটেজের একজন হেরিটেজ বলা যেতে পারে, একটা ঐতিহ্য বা একটা লিজেন্ড হচ্ছে সফোক্লিস, এবং আর্নল্ডও তাই। দ্য পোয়েট মেনশন দ্য নেম অফ সফোক্লিস as a touchstone which provides him a sense of security of the in an insecure world. তিনি এখানে একটা টাচ স্টোন যেন ব্যবহার করছেন, এবং সেই টাচ স্টোনের মাধ্যমে তিনি তার যে সেন্স অফ সিকিউরিটি এইটাকে যেন তিনি বোঝাতে চাচ্ছেন। এক কথায় তোমরা যদি এই ম্যাথিউ আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি যদি পড়ো, তাহলে সেখানে তিনি বলেছেন যে একটা টাচ স্টোন মেথড থাকবে। এই টাচ স্টোন মেথড হচ্ছে বর্তমান যুগের যে রাইটার বা রাইটিং, তাদের রাইটার বা রাইটিংগুলো ঠিক সেম মানের বা মানে কোয়ালিটির অতীত যুগের কোনো রাইটারের সঙ্গে মেলাতে হবে বা আলোচনা করতে হবে। সো সেই মেলানোর ফলে যদি সেটা অতীতের যেই রাইটার তার যে রাইটিংয়ের সাথে যদি গুণাবলীর দিক থেকে পারে বা মিলে যায়, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এই বর্তমান রাইটিংগুলোও ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে। তো এখানে মূলত কবি তার নিজের যে দুঃখবোধ বা নিজের যে ফিলিং, সেটাকে সফোক্লিসের যে রাইটিং, সেই রাইটিংয়ের বা সফোক্লিসের যে ফিলিং সেটার সঙ্গে তিনি মেলাতে চাচ্ছেন, এবং মিলিয়ে তিনি মূলত এখানে সেন্স অফ সিকিউরিটি ইন অ্যান ইনসিকিউর ওয়ার্ল্ড, এটা তিনি মূলত আমাদেরকে দিতে চাচ্ছেন বা এটা তিনি প্রকাশ করতে চাচ্ছেন। সো সেকেন্ড স্ট্যান্জাতে আমরা যেটা দেখতে পেলাম যে কবি মূলত সফোক্লিসের সঙ্গে তার নিজের যে অবস্থা সেই অবস্থার কথা তুলনা করছেন, বা তার সময়ের সফোক্লিসের সময়ের যে অবস্থা সেই সময়ের সাথে তার সময়ের অবস্থার একটা তুলনা যেন করছেন। ইন দ্য থার্ড স্ট্যান্জা আর্নল্ড ক্লিয়ারলি রিভিলস দ্য কজ অফ হিজ স্যাডনেস। থার্ড স্ট্যান্জাতে আর্নল্ড পরিষ্কারভাবে তিনি প্রকাশ করেছেন তার এই যে দুঃখবোধের কারণটা। তিনি ল্যামেন্ট করছেন দ্য warning of the religious faith in the world of scientific discovery and commercial progress। বলছেন সায়েন্টিফিক ডিসকভারি এবং কমার্শিয়াল প্রোগ্রেসের ক্ষেত্রে যে রিলিজিয়াস বা ধর্মীয় যে বিশ্বাস যে হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেটার উপরে তিনি ল্যামেন্ট করেছেন, দুঃখ প্রকাশ করছেন, বিলাপ করছেন। আর্নল্ড এখানে সি ইউজ করেছেন অ্যাজ এ মেটাফর অফ রিলিজিয়াস ফেথ। রিলিজিয়াস ফেথের মেটাফর হিসেবে এখানে সমুদ্রকে তিনি ইউজ করেছেন, এবং তিনি বলছেন যে ওয়ান্স দ্য সি অফ ফেথ অফার্ড মেন সিকিউরিটি। বলছে একটা সময়
মানুষকে বিশ্বাসের যে সাগর সেটা মানুষকে সিকিউরিটি দিয়েছে। পিপল তারা একটা ক্যাম এবং কোয়াইট লাইফ লিড করেছে বাই হোল্ডিং ফার্ম রিলিজিয়াস বিলিফ, শক্ত একটা রিলিজিয়াস বিলিফকে ধারণ করে তারা ক্যাম অ্যান্ড কোয়াইট লাইফ লিড করেছে। কিন্তু এখন এই যে ঢেউ, সমুদ্রের যে ঢেউ, বিশেষ করে বিশ্বাসের সমুদ্রে যে ঢেউ উঠেছে, এইটা মূলত আর উইথড্রয়িং অ্যান্ড অনলি দ্য নেকেড পেবলস আর সিন ইন দ্য শোর। বলছে এই সমুদ্রের ঢেউ, বিশ্বাসের সমুদ্রের যে যে সমুদ্রটা, সেই সমুদ্রে একটা ঢেউ উঠেছে এবং ঢেউয়ের ফলে যেটা হচ্ছে যে এখানে একেবারে নেকেড অবস্থায় যেন এই পাথরগুলি, নুড়ি পাথরগুলো যেন পড়ে আছে সমুদ্রের সাগরে, সাগরের কিনারায়। সিকিউরিটি অফ দ্য রিলিজন is a thing of the past and we live in a harsh exposed world। বলছে যে এই যে ধর্মের যে সিকিউরিটি, ধর্মীয় যে নিরাপত্তা বা ধর্ম যে মানুষকে নিরাপত্তা দিত, ধর্মীয় বিশ্বাস যে নিরাপত্তা দিত, সেটা এখন অতীত হয়ে যাচ্ছে এবং আমরা বর্তমানে বাস করছি এমন একটা ওয়ার্ল্ডে যে ওয়ার্ল্ডটা হচ্ছে খুবই নিষ্ঠুর, কর্কশ একটা ওয়ার্ল্ড। দাস আর্নল্ড লাইক টেনিসন ল্যামেন্টস অন ম্যানস স্পিরিচুয়াল ক্রাইসিস। এবং এইভাবে টেনিসনের মতো আর্নল্ডও মানুষের যে স্পিরিচুয়াল যে ক্রাইসিস চলছে, মানুষের আত্মিক যে বিষয়ে যে ক্রাইসিস বা সমস্যা চলছে, সেটার উপরে দুঃখ প্রকাশ করেছেন বা বিলাপ করছেন। ওকে, এরপরে ইন দ্য ফাইনাল স্ট্যান্জাতে আমরা যেটা দেখতে পাবো, এখানে কবি চাচ্ছেন টু ক্লিং টু লাভ অ্যাজ এ সোর্স অফ হোপ ইন এ হোপলেস ওয়ার্ল্ড। তিনি চাচ্ছেন এখানে একটা মানে ধর্মের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি ভালোবাসা, রিলেশনশিপের প্রতি ভালোবাসা, এইগুলোর মাধ্যমে তিনি এই ওয়ার্ল্ডে একটা হোপ নিয়ে আসতে চাচ্ছেন, হোপলেস ওয়ার্ল্ডে একটা হোপ নিয়ে আসতে চাচ্ছেন। দ্য পার্সোনাল রিলেশনশিপ অফ লাভ প্রোভাইডস সাম সেন্স অফ কানেকশন ইন দিস ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি। বলছে যে মানুষের সাথে যে পারস্পরিক যে ভালোবাসা, প্রেমিক প্রেমিকা হতে পারে বা অন্যান্য যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে এই ইন্ডিভিজুয়ালিস্টিক যে সোসাইটি, সেখানে একটা কানেকশন তৈরি হতে পারে সেন্সের দিক থেকে। দিস ইজ হোয়াই দ্য পোয়েট ইমপ্লোরস আ লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। এবং তিনি বলছেন যে মানে এটা চিন্তা করে তিনি বলছেন যে আমাদের একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, এইটাকে সত্য হতে হবে বা এটাকে চলো আমরা সত্যভাবে ভালোবাসি বা সত্যিকার অর্থেই ভালোবাসি, দেখানোর জন্য না। The sincerity of the lovers can provide a meaning of the existence in a cheerless, loveless and uncertain world। এবং এখানে তিনি বলছেন যে লাভারদের, প্রেমিক প্রেমিকাদের যে সিনসিয়ারিটি, ভালোবাসার প্রতি যে একাত্মতা, সেইটা মূলত এই যে বর্তমান পৃথিবীতে যেই অবস্থা, লাভলেস, চেয়ারলেস এবং আনসার্টেন যে ওয়ার্ল্ড, সেখানে একটা সত্যিকারের মিনিংফুল করতে পারে বা সত্যিকারের মিনিং নিয়ে আসতে পারে। এবং তারপরেও কবি এখানে আর্নেস্ট পোয়েটস আর্নেস্ট আর্স টু হিজ বিলাভেড টু বি ট্রু হিন্টস দ্যাট ইভেন দেয়ার ইজ এ স্কোপ অফ ফলসনেস ইন লাভ। কিন্তু তারপরেও কবি এখানে একটা দিচ্ছেন তার প্রেমিকার ব্যাপারে, যে এখানে ভালোবাসার ক্ষেত্রেও একটা ফলস বা ব্রেকআপের একটা স্কোপ রয়েছে, সেটার প্রতিও তিনি একটা হিন্টস দিচ্ছেন। এবং তিনি বলছেন যে তার প্রেমিকাকে একটা ট্রু হতে হবে বা সত্যিকারের ভালোবাসতে হবে। Thus Arnold portrays a very sad and black picture of the contemporary society। এবং এইভাবে আর্নল্ড খুবই ব্ল্যাক এবং একটা স্যাড পিকচার হচ্ছে এঁকেছেন তার সমসাময়িক যে সমাজ, সে সমাজে। This dismal picture is further enhanced by the military image of the last line। এই যে ডিসমাল একটা বাজে একটা ছবি, এইটা আরো বেশি খারাপ হয়েছে লাস্ট লাইনে যখন তিনি মিলিটারি একটা ইমেজ শো করেছেন বা সেট করেছেন। Arnold shows that peoples are now as confused as the two opposing armies who are fighting at night। এখানে আর্নল্ড বলছেন যে ওই সময়ের মানুষ তারা কনফিউজড, ঠিক তাদের মতো কনফিউজ যেরকম রাত্রির অন্ধকারে দুইটা আর্মি দল যখন যুদ্ধ চালায়, সেরকম ভাবে কনফিউজ, অর্থাৎ কখন কোথায় থেকে কি হবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে কনফিউজড মানুষ।
হি হিন্টস অ্যাট দ্য কনফিউজড স্টেট অফ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি। তিনি মূলত ভিক্টোরিয়ান সোসাইটির, তার সময় তো ভিক্টোরিয়ান সোসাইটি, সো ভিক্টোরিয়ান সোসাইটির মানুষদের যে কনফিউজড বা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে তারা যে রয়েছে বা হেজিটেশনের ভেতরে রয়েছে, অর্থাৎ বিজ্ঞান না সায়েন্স কোনটা বড় বা কোনটা সত্যিকার জিনিস, এই বিষয়ে নিয়ে যে তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে, সেটাকে বলছেন যে বিজ্ঞান এবং সায়েন্সের প্রতি বিশ্বাস, অর্থাৎ এই দুই দল যেন রাতের অন্ধকারে যুদ্ধরত অবস্থায় দুইটা সেনা দলের মতো, অর্থাৎ কি করবে, কোথায় কি করবে, কখন কি করবে, বা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক স্টেপগুলো নেওয়ার ক্ষেত্রে, এইটা নিয়ে যে ভিক্টোরিয়ান এজের মানুষও যে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে, এটা প্রকাশ করছেন লাস্ট লাইনে। Thus, the poem Doverbees presents a criticism of Victorian life and society in a very symbolic way. এভাবে ডোভারবিস হচ্ছে সিম্বলিক ওয়েতে ভিক্টোরিয়ান লাইফ এবং সোসাইটির একটা ক্রিটিসিজম এখানে প্রকাশ করেছেন। দ্য পোয়েম ইজ এ রিচ ইন ইমেজারি। এই পোয়েমটা ভেতরে অনেক ইমেজারি রয়েছে, অনেক ইমেজ রয়েছে, যদিও দ্য লাইনস আর রিটেন ইন এ রেগুলার স্ট্যান্ডার, যদিও এখানকার যে লাইনগুলো সেগুলো রেগুলার স্ট্যান্ডারতে লেখা হয়েছে, অ্যান্ড দে প্রডিউস মিউজিক্যাল ইফেক্ট, এবং তারা একটা মিউজিক্যাল ইফেক্টও তৈরি করেছে। দ্য পোয়েম ইজ ওয়ান অফ দ্য মাস্টারপিসেস অফ ভিক্টোরিয়ান লিটারেচার। বলছে যে ভিক্টোরিয়ান লিটারেচারে যত কবিতা রয়েছে তার ভিতরে এইটা অনেক, মানে যত ভালো ভালো মাস্টারপিস রয়েছে তার ভিতরে এটা একটা মাস্টারপিস। সো এই হচ্ছে এই কবিতাটির যে সামারি বা আলোচনা। এরপরেও আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে হয়, যেমন যখন তোমরা এই কবিতাটির ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে, তখন এখানকার রাইম স্কিম, এখানকার ফিগার অফ স্পিচগুলো, তারপরে এখানকার যেই সাবজেক্টিভ বা অবজেক্টিভ কোন টোনে লেখা, এই বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। সো এটা তোমরা উল্লেখ করবে, যেমন এখানে একটা মেটাফর ইউজ করা আছে থার্ড স্ট্যান্ডাতে, আমি সেটা বললাম। এরপরে এখানে রেগুলার স্ট্যান্ডাতে লিখেছেন এই কবিতাটি, সেটা রয়েছে, এখানে ইমেজেরি রয়েছে, এগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ এইখানে পুরোটা 1 2 3 বা 4 যে স্ট্যান্ডাগুলি রয়েছে এগুলো তো সামারি। এরপরে এসে চারটে জিনিস অ্যাড করবা। এক, ফিগার অফ স্পিচ কোনগুলো অ্যাড করা হয়েছে। দুই, ইমেজেরি অ্যাড করা হয়েছে, কোন কোন ইমেজ অ্যাড করা হয়েছে সেটা। তিন, এখানে রেগুলার স্ট্যান্ডা ইউজ করা হয়েছে সেটা। চার, এটা সিম্বলিক ওয়ে বা সিম্বল এখানে ইউজ করা হয়েছে এইটা। পাঁচ, এখানকার যে রাইম স্কিমগুলো কি সেগুলো নিয়েও তোমরা কিছুটা লিখবে, এবং মিউজিক্যাল ইফেক্ট যে প্রডিউস করা হয়েছে এই সম্পর্কেও বলবে, তাহলে এখানে হয়ে যাবে এই প্রশ্নটা। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অলরেডি তোমাদেরকে নোটটা শেয়ার করেছি এবং এখন এই ভিডিওটা শেয়ার করছি। সো তোমরা আশা করি এটা থেকে বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।